আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? ভূগোল অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদেরকে আমি পড়াবো বায়ুপুঞ্জ শ্রেণী বিভাগ। ইতিপূর্বে একটা ক্লাসে আমি তোমাদেরকে বায়ুপুঞ্জের সংজ্ঞা, এর গঠন, বৈশিষ্ট্য এগুলো নিয়ে পড়িয়েছিলাম। তো আজকে আমরা এই শ্রেণী বিভাগটা দেখব। বায়ুপুঞ্জের শ্রেণী বিভাগটা আসলে এক এক ভূগোল মানে জলবায়ু বিজ্ঞানী এক একভাবে বিভক্ত করেছেন। সর্বপ্রথম যিনি ক্লাসিফিকেশন করেন তিনি হচ্ছেন টরবার্জনন। আমরা এর আগেই তো জেনেছি যে টরবার্জনন প্রথম বায়ুপুঞ্জ কথাটি বলেছিলেন, এবং এই টরবার্জননের যে শ্রেণীবিভাগ তাকে মডিফাই করতে করতে পরবর্তীতে একটা আধুনিক সাধারণভাবে একটা শ্রেণীবিভাগ করা হয়েছে। তো আমরা দেখি যে কিভাবে সেটা মডিফাই হয়েছে, হয়ে শেষ পর্যন্ত কেমন ক্লাসিফিকেশনটা হয়েছে। তো টরবার্জনন কী করেছিলেন? বায়ুপুঞ্জকে দুটো ভাগে ভাগ করেছিলেন। একটা হচ্ছে ভৌগোলিক শ্রেণীবিভাগ আর একটা হচ্ছে তাপগতি সম্বন্ধীয় শ্রেণীবিভাগ। ভৌগোলিক শ্রেণীবিভাগটা কি? ভৌগোলিক শ্রেণীবিভাগ হচ্ছে যখন কোনো বায়ুপুঞ্জ উৎপত্তি লাভ করে সেই উৎপত্তি স্থানটার, অর্থাৎ যেই স্থানে বায়ুপুঞ্জটা উৎপত্তি লাভ করেছে সেই উৎপত্তি স্থানের বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে বায়ুপুঞ্জটার বৈশিষ্ট্য হয়। এই যে এই ধরনের বায়ুপুঞ্জটাই হচ্ছে ভৌগোলিক শ্রেণীবিভাগ, অর্থাৎ এর অন্তর্গত। তাপগতি সম্বন্ধীয় শ্রেণীবিভাগটা কি? বায়ুপুঞ্জটি যে অঞ্চলে উৎপত্তি লাভ করেছে সেই অঞ্চলের জলবায়ুর ওপর, মানে জলবায়ুর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাপগতি সম্বন্ধীয় শ্রেণীবিভাগটা হয়ে থাকে। তো এই দুটো হচ্ছে টরবার্জনন শ্রেণীবিভাগ করেছিলেন। পরবর্তীতে কি হয়েছে, পিটারসেন টরবার্জনের প্রদত্ত শ্রেণীবিভাগকে আরেকটু মডিফাই করে বিভিন্ন ভাগে ভাগ করেছেন। উনি প্রধানত 3 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে ভৌগোলিক শ্রেণীবিভাগ উনি রেখেইছেন, তাপগতি সম্বন্ধীয় রেখেছেন, আর একটা ভাগ করেছিলেন সেটা হচ্ছে যান্ত্রিক শ্রেণীবিভাগ। তো আমরা দেখি পিটারসেন কিভাবে শ্রেণীবিভাগ করেছিলেন। যেহেতু শ্রেণীবিভাগটা একটু বড় তাই আমরা একটু অন্যরকম করে দিব। এখানটায় হচ্ছে পিটারসেন লিখি, হ্যাঁ, আর কিছু লিখবো না। তোমরা তো বুঝতেই পারছো যে পিটারসেন মানে পিটারসেন প্রদত্ত শ্রেণীবিভাগ, তাই না? প্রদত্ত লিখে দিই। ইনি কি করেছিলেন? 3 ভাগে ভাগ করেছিলেন। তাহলে আমরা সেই 3টা ভাগ দেখাবো, একটু বড় জায়গা লাগবে আমাদের। প্রথমে তিনি কি করেছিলেন? ভৌগোলিক শ্রেণীবিভাগ দেখিয়েছিলেন। এই ভৌগোলিক শ্রেণীবিভাগকে উনি আবার অনেক কয়টা ভাগে ভাগ করেছিলেন, সেগুলো আমরা আস্তে আস্তে বলবো এবং সেগুলোর একটু করে বৈশিষ্ট্য আমরা জানবো। আর একটা ভাগ করেছিলেন কি আমরা বললাম, একটু এদিকে দিয়ে দিই, তাপগতি সম্বন্ধীয়, তাই না? তাপগতি সম্বন্ধীয়টাকে উনি আবার 2 ভাগে ভাগ করেছিলেন। একটা হচ্ছে কি শীতল বায়ুপুঞ্জ, আর একটা হচ্ছে উষ্ণ বায়ুপুঞ্জ। আর একটা করেছিলেন কি উনি যান্ত্রিক শ্রেণীবিভাগ। এটাকে আবার উনি 2 ভাগে ভাগ করেছিলেন। একটা হচ্ছে স্থিতিশীল আর একটা হচ্ছে অস্থিতিশীল। এখন আমরা যেটাতে আসব, এখানটায় বড় হচ্ছে ভৌগোলিক শ্রেণীবিভাগ। এই ভৌগোলিক শ্রেণীবিভাগের যে ভাগ কয়টা আছে সেগুলোর আমরা নাম লিখব এবং তার একটু করে বর্ণনা দিব। প্রথমেই উনি যে ভাগটা করেছিলেন সেটা হচ্ছে আর্কটিক বায়ুপুঞ্জ। এয়ার মাসটা আমি আর লিখছি না, তোমরা তো বুঝতেই পারছো যে এয়ার মাস। এটাকে উনি ইংরেজিতে এ দ্বারা বুঝিয়েছেন, ঠিক আছে? তাহলে এই এ দিয়ে আমরা কি বুঝবো? আর্কটিক বায়ুপুঞ্জ। এটা হচ্ছে কোন অঞ্চলে?
উত্তর মেরু সংলগ্ন যে অঞ্চলটা, সেই অঞ্চলে এই ধরনের বায়ুপুঞ্জের উৎপত্তি হয়ে থাকে এবং এই বায়ুপুঞ্জটা অত্যন্ত শীতল। যেহেতু উত্তর মেরু অঞ্চল, সেখানে তো আমরা জানি যে এটা হচ্ছে একেবারেই শীতল অঞ্চলের মধ্যে, অর্থাৎ সূর্যের আলো পৌঁছায় না, তাই না? তো বরফাচ্ছাদিত, সেই কারণে এই অঞ্চলের বায়ুপুঞ্জটা হবে কি অত্যন্ত শীতল। তবে এই বায়ুপুঞ্জটা কি হয়, গ্রীষ্মের সময় বা গ্রীষ্মের মাঝামাঝি সময়ে কিন্তু এটা আবার একটু ইমব্যালেন্স হয়ে যায়। এরপরে যে ভাগটা তিনি করেছেন সেটা হচ্ছে বায়ুপুঞ্জ দুই জায়গায়, স্থলভাগেও হতে পারে আবার সমুদ্রের ওপরেও হতে পারে। তো যদি স্থলভাগের ওপরে হয় তাহলে সেটাকে আমরা কন্টিনেন্টাল বলি, আর যদি সমুদ্রের ওপরে হয় তাহলে সেটাকে আমরা বলি ম্যারিটাইম। তাহলে আমরা এই সমুদ্রের ওপরে এবং তোমার স্থলভাগের ওপরে এই দুই ভাগে কিন্তু ভাগ করে থাকি। আর একটু বলে নেই যে বায়ুপুঞ্জটা দুই জায়গায়, যেহেতু এই স্থানের ওপর বেস করে দুটো ভাগ করলাম, কন্টিনেন্টাল এবং ম্যারিটাইম, অনুরূপভাবে কিন্তু এটা হচ্ছে উষ্ণ হবে না, মানে কোন অঞ্চলে হবে তার উপরে বেস করে কিন্তু আমরা দুইটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে ক্রান্তীয় আর একটা হচ্ছে তোমার মেরু। তাহলে একটা হচ্ছে ক্রান্তীয় হচ্ছে কি ট্রপিক্যাল, আর একটা হচ্ছে মেরু মানে কি পোলার। তো পোলারকে আর ট্রপিক্যালকে আমরা বড় হাতের টি এবং বড় হাতের পি দিয়ে বোঝাবো। তো উনি যে ভৌগোলিক শ্রেণীবিভাগটা করেছিলেন, প্রথমেই করেছিলেন আর্কটিক বায়ুপুঞ্জ বা এ দিয়ে দেখিয়েছিলেন। এরপরে যেটা দেখিয়েছিলেন সেটা হচ্ছে মহাদেশীয় মেরু বায়ুপুঞ্জ। বায়ুপুঞ্জ ডট ডট দিলাম। ইংরেজিটা নাম না দিলে তোমরা কিন্তু এই চিহ্নটা বুঝবে না। মহাদেশীয় মানে কি কন্টিনেন্টাল, তাই না? সি ছোট হাতের, আর এখানে মেরু বলেছিল, বলেছি তাই না? তাহলে কি হবে এটা? পোলার কন্টিনেন্টাল এয়ার মাস। পোলার এয়ার মাস আমি লিখছি না, এয়ার মাস তো তোমরা ফোঁটা দিয়েই আমি বোঝাচ্ছি যে এয়ার মাস। তাহলে এটা কি বড় হাতের প পি আর এটা হচ্ছে ছোট হাতের সি। তাহলে মহাদেশীয় মেরু বায়ুপুঞ্জের সংক্ষিপ্ত নামটা হচ্ছে কি পি সিপি। পিসি ঠিক না, পিসিও দেওয়া যায়, সিপিও দেওয়া যায়। এইটা মহাদেশীয় মেরু বায়ুপুঞ্জ বলতে আমরা পিসি বুঝবো। যেহেতু এটা মহাদেশীয় মেরু বায়ুপুঞ্জ, তাহলে এটা আমরা বুঝবো কোথায় উৎপত্তি লাভ করেছে। এটা তোমার হচ্ছে মেরু অঞ্চলের স্থলভাগে এর উৎপত্তি লাভ করেছে। আর এইখানটায় কি অবস্থা, যেহেতু মহাদেশীয় মেরু বায়ুপুঞ্জ, এই বায়ুপুঞ্জটা হবে কোন ধরনের? শুষ্ক প্রকৃতির। আর এখানটায় হবে অত্যন্ত শীতল, আর এটা হচ্ছে শীতকালে অত্যন্ত বেশি শক্তিশালী হয়। দ্বিতীয় যেটা আমরা করব, মহাদেশীয় মেরু বললাম, এটা এবার বলবো মহাসাগরীয় মেরু। ঠিক আছে? সাগরীয় মেরু বায়ুপুঞ্জ। তাহলে এটা হবে কি পোলার বলেছি, তো পোলার ঠিকই হবে, আর মহাসাগরীয় বলেছি, তাই না? তাহলে ম্যারিটাইম কন্টিনেন্ট এয়ার মাস, তাই না? এয়ার মাস আমি কোথাওই লিখছি না, তোমরা বুঝতেই পারছো যে এখানে ডট ডট দিয়েছি, এখানেও এয়ার মাস আছে। তাহলে এটার সংকেতটা কি হবে? পি এম। দেখো, মহাদেশীয় মেরু বায়ুপুঞ্জ এটা স্থলভাগে, মেরু অঞ্চলের স্থলভাগে। তাহলে মহাসাগরীয় মেরু বায়ুটা কোনটা হবে? মেরু অঞ্চলের যে সমুদ্র বা জলভাগ, সেই জলভাগে এর উৎপত্তি স্থানটা হবে। এটা বলেছিলাম মহাদেশের কারণে এটা শুষ্ক, তাহলে এটা হবে কি আর্দ্র প্রকৃতির। বুঝতে পেরেছ? এরপরে যে ভাগটা উনি করেছেন সেটা হচ্ছে, দেখো দুটোই মেরু আমরা বললাম, তাই না? একটা মহাসাগরীয়, একটা মহাদেশীয়। এবার করা হবে কি, এটা কন্টিনেন্টাল না হয়ে, সরি এই পোলার না হয়ে হবে কি ট্রপিক্যাল। বুঝতে পেরেছ? তাহলে হবে কি মহাদেশীয় ক্রান্তীয় বায়ুপুঞ্জ। ইংরেজিটা কি হবে? ট্রপিক্যাল কন্টিনেন্টাল
কন্টিনেন্টাল এয়ার মাস, তাই না? এখন এটার বৈশিষ্ট্যটা কি? এটা ক্রান্তীয় অঞ্চলের যে মহাদেশ বা স্থলভাগগুলো আছে সেই অঞ্চলে এর উৎপত্তি স্থান হবে, এবং এটা যেহেতু মহাদেশীয়, ঠিক আগের মতোই আমরা বলবো কি এটা হবে উষ্ণ প্রকৃতির। আর এটা গ্রীষ্মকালে এটার অস্তিত্ব বেশি ভালোভাবে লক্ষ্য করা যায়। আর মেরুর ক্ষেত্রে ছিল কি এটা শীতকালে এটা ভালোভাবে লক্ষ্য করা যেত, কিন্তু ক্রান্তীয় অঞ্চলে হবে কি যেহেতু এখানটায় তাপমাত্রাটা বেশি সেজন্য এটা গ্রীষ্মকালে বেশি হবে। আর এটার হচ্ছে সাইনটা কি হবে? টি বড় হাতের হবে, সিটা ছোট। তার মানে এটা মহাদেশীয় ক্রান্তীয় মেরুবায়ুকে আমরা টিসি দিয়ে বুঝবো। ঠিক অনুরূপভাবে কি হবে? মহাসাগরীয় ক্রান্তীয় বায়ুপুঞ্জ, এটা কি? ট্রপিক্যাল ম্যারিটাইম এয়ার মাস। তাহলে এর সংকেতটা কি হবে? টি এম। তাহলে আমরা আবারও বুঝতে পারছি যে ক্রান্তীয় অঞ্চলের যেই অংশটা সমুদ্রে, মানে সমুদ্রের ওপরে যেই বায়ুপুঞ্জটা গঠিত হবে সেটাই হচ্ছে মহাসাগরীয় ক্রান্তীয় বায়ুপুঞ্জ, এবং আগের মতোই হবে। মহাসাগরীয় হলে সেটা হচ্ছে আর্দ্র প্রকৃতির হবে, তাই না? এরপরে উনি আরও কয়েকটা ভাগে ভাগ করেছেন, তার মধ্যে একটা হচ্ছে নিরক্ষীয় বায়ুপুঞ্জ। এটাকে উনি ই দিয়ে, ই সংকেত, যেহেতু ইকুয়েটোরিয়াল সেজন্য হচ্ছে এটার নাম হচ্ছে কি নিরক্ষীয় বায়ুপুঞ্জ। ই দিয়ে, ই সংকেতের মাধ্যমে উনি এটা প্রকাশ করেছেন। এয়ার মাস। আচ্ছা, এখানে তো আমরা বুঝতেই পারছি নিরক্ষীয় অঞ্চলের পার্শ্ববর্তী যেখানটায় তোমার নিরক্ষীয় অঞ্চল, ঠিক তার একটু পার্শ্ববর্তী নিরক্ষ রেখা থেকে কিছু কয়েক ডিগ্রি উত্তর দক্ষিণে এই ধরনের বায়ুপুঞ্জটা দেখা যায়। এই বায়ুপুঞ্জটা হবে অত্যন্ত উষ্ণ প্রকৃতির, তো বুঝতেই পারছি। এরপরে একটা আছে কি মৌসুমী বায়ুপুঞ্জ। মৌসুমী বায়ুপুঞ্জ এটাকে মনসুন যেহেতু এম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, মনসুন এয়ার মাস, তাই না? এটা কি আমাদের দক্ষিণ পূর্ব এশিয়ায় যে ধরনের বায়ুপুঞ্জ দেখা যায়, এই বায়ুপুঞ্জটা হচ্ছে মনসুন বায়ুপুঞ্জ। এই বায়ুপুঞ্জের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে কি আর একটা, যে এটা শীত গ্রীষ্মের তারতম্যে কি হয়, বায়ুপুঞ্জটাও বিভিন্ন ধরনের হয়ে থাকে। শীতকালে শুষ্ক হবে, গ্রীষ্মকালে আর্দ্র প্রকৃতির হয়ে থাকে, কারণ এই অঞ্চলে বৃষ্টিপাত কেমন তা তো আমরা জানি, তাই না? গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, শীতকালে তেমন বৃষ্টিপাত হয় না বলে এটা। আর একটা ভাগ উনি করেছিলেন, সেটা হচ্ছে বলিষ্ঠ বায়ুপুঞ্জ। এটাকে এস দিয়ে উনি প্রকাশ করেছেন। এটার হচ্ছে সুপিরিয়র এয়ার মাস। এটা হচ্ছে মধ্য অক্ষাংশীয় অঞ্চলে প্রতিপ ঘূর্ণিপাতের প্রভাবে সৃষ্টি হয়ে থাকে। এইগুলো হচ্ছে তেনার ভৌগোলিক শ্রেণীবিভাগ। এখন তাপ গতি সম্বন্ধীয় দিয়ে দুইটা শ্রেণীবিভাগ, একটা হচ্ছে শীতল, একটা উষ্ণ। কখন আমরা শীতল বায়ুপুঞ্জ বলবো? বায়ুপুঞ্জটা যেই ভূমি সংলগ্ন, তাই না? এটা ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুপুঞ্জ। তো ভূমিটা যদি বায়ুপুঞ্জ অপেক্ষা উষ্ণ প্রকৃতির হয়, বায়ুপুঞ্জটা যদি বেশি শীতল হয়, ভূমিটা যদি তার চাইতে উষ্ণ প্রকৃতির হয়, তখন সে বায়ুপুঞ্জটাকে আমরা বলি শীতল বায়ুপুঞ্জ। আর যদি ভূমিটা তোমার বায়ুপুঞ্জ অপেক্ষা অধিক শীতল হয়, বায়ুপুঞ্জটা উষ্ণ কিন্তু ভূমিটা শীতল হয়, তাহলে সেটাকে আমরা কি বলি? উষ্ণ বায়ুপুঞ্জ। আর এই শীতল আর উষ্ণ বায়ুপুঞ্জে শীতল বায়ুপুঞ্জটা অনেক স্থিতিশীল হয়, কারণ কি শীতল বায়ুপুঞ্জটা যখন ওই ভূপৃষ্ঠ উষ্ণর ওপর দিয়ে প্রবাহিত হয়, তখন ওই তাপ গ্রহণ করে কিছুটা ইমব্যালেন্স হয়ে যায়, তাই না? নিচের দিকে ইমব্যালেন্স হয়ে যায়,
অবশ্য কি হয়, পরবর্তীতে আবার বায়ুপুঞ্জের যেহেতু গভীরতা অনেক এবং অনেক তাপমাত্রা কম, পরে ওই নিচে যে অংশটা উষ্ণতা বৃদ্ধি পেল, এই উষ্ণতাটা আবার পরবর্তীতে কি হয়ে যায়, আবার শীতল হয়ে যায়। তো তখন মোটামুটি এটা স্থিতিশীল অবস্থায় থাকে। আর উষ্ণ বায়ুপুঞ্জের ক্ষেত্রে কি হয়, যেহেতু স্থলভাগটা অধিক উষ্ণ, তখন কি হয়, ওই শীতল বায়ুপুঞ্জের নিচের অংশটা তাপ ভূপৃষ্ঠ থেকে তাপ গ্রহণ করে বেশ উষ্ণ হয় এবং এটা একটু অস্থিতিশীল হয়ে যায়। তো তাপগতি সম্বন্ধীয়কে উনি দুই ভাগে ভাগ করেছেন, এই যে সংজ্ঞাটা আমি বললাম, আর যান্ত্রিক শ্রেণী বিভাগ করেছেন স্থিতিশীল অস্থিতিশীল, সেটাও আমি একটু বললাম তোমাদের। তাহলে পিটারসেন প্রদত্ত যে শ্রেণী বিভাগ সেটা আমরা দেখলাম, তাই না? এরপরে আমরা দেখব ত্রি-অর্থা কর্তৃক যে শ্রেণী বিভাগ সেটা। উনিও উৎস অঞ্চলের ওপর বেস করে শ্রেণী বিভাগকে চার ভাগে ভাগ করেছিলেন। লাস্টের যে ভাগটা, সেই ভাগটাকে উনি আবার দুই ভাগে ভাগ করেছেন, মিলায়ে কি হয়েছে, মোট 5টা ভাগে ভাগ করেছেন উনি। তো আমরা সরাসরি অর্থাৎ যে 5টা ভাগ, সেই 5টা ভাগই দেখাবো। তাহলে আমরা কি লিখবো, ত্রি-অর্থা প্রদত্ত শ্রেণী বিভাগ, তাই না? উনি ঠিক আগের মতো, আগে যেমন পিটারসেন শ্রেণী বিভাগ করেছিলেন, ওই রকমই অনেকটা শ্রেণী বিভাগ করেছেন। তো আমরা এখন সেই ভাগগুলো দেখি। উনি কি করেছেন, প্রথমে 4টা ভাগে ভাগ করেছেন এবং শেষে আমি তোমাদের দেখিয়ে দিব যে এই ভাগটাকে 2 ভাগ করেছেন। 2 ভাগ করে মোট 5টা হয়ে গেছে। আমি এখন 5টাই লিখব, লেখার সময় কোনটাকে ভাগ করেছেন সেটা বলে দেব। প্রথমে উনি যে ভাগটা করেছেন সেটা হচ্ছে মহাসাগরীয় ক্রান্তীয় বায়ুপুঞ্জ। আমরা কি এই বায়ুপুঞ্জটার সাথে পরিচিত না? এর আগে পিটারসেন যে শ্রেণীবিভাগ করেছিলেন তার সাথে আমরা মিল পাচ্ছি না। তাহলে এটার ইংরেজিটা কি, মহাসাগরীয়। তাহলে কি হবে এটা, ম্যারিটাইম কন্টিনেন্টাল এয়ার মাস। এটা অবশ্য সিটা হচ্ছে ছোট হাতের হবে। তাহলে এইটাকে কিভাবে ইয়ে করেছেন উনি, MT, ঠিক আছে? এর সংকেতটা কি, MT। এইটা একটা ভাগ করেছেন। তো এইটা যেহেতু ক্রান্তীয় অঞ্চলে বায়ুপুঞ্জ, তাহলে এর তাপমাত্রা সাধারণত কত থাকবে, একটু বেশি থাকবে, তাই না? এটা হচ্ছে তোমার তাপমাত্রা 20 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। আর এই অঞ্চলটা কি, ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলের আমাজন অববাহিকা, কঙ্গো অববাহিকা, যে অঞ্চলটা আছে, যে অববাহিকাগুলো আছে, সেই অববাহিকায় এই ধরনের বায়ুপুঞ্জটা দেখতে পাওয়া যায়। এরপরে আমরা বলবো কি, মহাদেশীয়, ঠিক ক্রান্তীয় বায়ুপুঞ্জ। এটা কি, কন্টিনেন্টাল, এটা ট্রপিক্যাল হবে, সরি ভুল লিখেছি, এটা হবে ট্রপিক্যাল। ঠিক আছে? আর ক্রান্তীয় তো ট্রপিক্যাল হবে, কন্টিনেন্টাল ট্রপিক্যাল এয়ার মাস। তাহলে এর সংকেতটা কি হবে, CT, তাই না? এখানকার তাপমাত্রাটা কেমন হবে, এটা হচ্ছে 30 ডিগ্রি থেকে 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যাবে। আর এইটা কোন অঞ্চলের অন্তর্গত হবে,
তোমার হচ্ছে সাহারা মরুভূমি, অর্থাৎ এই যে ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে যে মরুভূমি অঞ্চলগুলো আছে সেগুলো, সাহারা মরুভূমি, অস্ট্রেলিয়ার মরুভূমি, এই মরুভূমিগুলো হচ্ছে এই বায়ুপুঞ্জের অন্তর্গত। এই অঞ্চলগুলোতে এই ধরনের বায়ুপুঞ্জ দেখা যাবে। এরপরে উনি যেটা ভাগ করেছেন সেটা হচ্ছে মহাসাগরীয় মেরু বায়ুপুঞ্জ। ক্রান্তীয় হয়েছে, এবার তাহলে কি হবে? পোলার হবে, তাই না? মেরিটাইম পোলার এয়ার মাস। তাহলে এর সংকেতটা কি হবে? ছোট এম আর বড় পি। তার এর বৈশিষ্ট্য কি হবে? যেহেতু মেরু বায়ুপুঞ্জ, তাহলে এর তাপমাত্রাটা কি আস্তে আস্তে কমে আসবে। এটা হচ্ছে 0 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করবে। আর এটা কি হবে? মোটামুটি 45 থেকে 55 ডিগ্রি অক্ষাংশের মধ্যে, উত্তর দক্ষিণ উভয় অক্ষাংশে এই ধরনের বায়ুপুঞ্জটা, যে মহাসাগরীয় অঞ্চল আছে সেই মহাসাগরীয় অঞ্চলে এই ধরনের বায়ুপুঞ্জটা দেখা যাবে। ঠিক আছে, এবার আমরা যে ভাগ করব, তাহলে এই দুই ভাগ দেখে আমরা পরের দুই ভাগ বুঝতে পারছি না। এখানে আছে কি? মহাসাগরীয় মেরু বায়ুপুঞ্জ। তাহলে কি হওয়ার কথা? মহাদেশীয় মেরু বায়ুপুঞ্জ 4 নাম্বারটা হওয়ার কথা আছে না? তো উনি মহাদেশীয় মেরু বায়ুপুঞ্জটাকে কি করেছেন? দুটো ভাগে ভাগ করেছেন। একটা করেছেন কি আর্কটিক মেরু বায়ুপুঞ্জ, আর একটা হচ্ছে মহাসাগরীয় মেরু বায়ুপুঞ্জ। তাহলে মহাসাগরীয় মেরু বায়ুপুঞ্জ তো থাকছেই, সাথে উনি কি করেছেন আর একটা ভাগ, যে মহাদেশীয় আর্কটিক বায়ুপুঞ্জ নামে এই দুটো ভাগ করেছেন। তাহলে আমরা লিখি মহাদেশীয় মেরু বায়ুপুঞ্জ। এটা একটা, এটাই ছিল অরিজিনাল ভাগ, কিন্তু এটাকে উনি দুইটা ভাগে ভাগ করেছেন। এর নিজ নামে একটা, এবং আর একটা হচ্ছে মহাদেশীয় আর্কটিক মেরু বায়ুপুঞ্জ। তাহলে এই দুটো মিলায়ে একটা ছিল আর এই তিনটা ছিল। তাহলে উনি 4 ভাগে ভাগ করেছিলেন, কিন্তু এই দুইটা কি স্থানের উৎপত্তি স্থলের ওপর বেস করে এবং জলবায়ুর ওপর বেস করে এইটাকে 2 ভাগে ভাগ করেছেন। এটা মহাদেশীয় মেরু বায়ুপুঞ্জ নামে নিজেই একটা, এবং আর একটা ভাগ হচ্ছে মহাদেশীয় আর্কটিক বায়ুপুঞ্জ। ঠিক আছে, তাহলে আমরা লিখি, এটা হচ্ছে কন্টিনেন্টাল পোলার এয়ার মাস। এর সংকেতটা তাহলে কি হবে? CP, তাই না? আর মহাদেশীয় আর্কটিক মানে কন্টিনেন্টাল আর্কটিক পোলার এয়ার মাস। তাহলে এখানটায় আমরা দিয়েছি কি CA সংকেতটা। এই 5 ভাগে করেছেন ট্রিয়র্থা। আরেকটু বলে নিই, এটার তাপমাত্রা তো আমরা বললাম। আর মহাদেশীয় মেরু বায়ুপুঞ্জ যেটা, এর তাপমাত্রা সাধারণত কি -35 ডিগ্রি থেকে -20 ডিগ্রি পর্যন্ত দেখা যায়। আর আর্কটিক হচ্ছে যেহেতু এটাও তোমার দেখা যায় হচ্ছে 45 থেকে 55 ডিগ্রি অক্ষাংশের মধ্যে উত্তর গোলার্ধের যে স্থলভাগ আছে সেই স্থলভাগটাই মহাদেশীয় মেরু বায়ুপুঞ্জটা দেখা যায়। আর আর্কটিক মেরু বায়ুপুঞ্জ আমরা তো জানি যে উত্তর গোলার্ধের যেই অঞ্চলগুলো, যে গ্রিনল্যান্ড আছে সেইগুলো হচ্ছে আর্কটিক মেরু বায়ুপুঞ্জের অন্তর্গত, মহাদেশীয় আর্কটিক মেরু বায়ুপুঞ্জের অন্তর্গত। এখানে তাপমাত্রা অত্যন্ত কম, -35 থেকে 55 থেকে -35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখানটায় বিরাজ করে। এটাই হচ্ছে ট্রিয়র প্রদত্ত শ্রেণীবিভাগ। এখন আমরা যতগুলো শ্রেণীবিভাগ দেখলাম, এর মধ্যে দেখো স্থিতিশীল, অস্থিতিশীল, তারপরে শীতল, উষ্ণ, তারপরে এই যে স্থানের ওপর বেজ করে, আবার হচ্ছে তোমার ক্রান্তীয় অঞ্চলে না মেরু অঞ্চলে, তার উপর বেস করে বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করেছি। এই শ্রেণীবিভাগের উপর ভাগ করে কি করা হয়েছে? সাধারণ একটা শ্রেণীবিভাগ করা হয়েছে। এই সাধারণ শ্রেণীবিভাগটা হচ্ছে এইগুলোকে অ্যাড করে করে মোট 16টা ভাগ হয়েছে। আমি যেহেতু সংকেতগুলো তোমাদেরকে এর আগেই দিয়ে দিয়েছি, সেই কারণে শুধু সংকেতের মাধ্যমে, এখন পুরো নামটা লিখতে গেলে বোর্ডেও জায়গা হবে না, এবং
অত সময়ও হবে না, সেই কারণে আমি শুধু সংকেত দিয়ে দিয়ে তোমাদেরকে দেখাই দিব। প্রথমে আমরা ভাগগুলো দেখাবো। প্রথমে কি ভাগে ভাগ করা আছে হলো সাধারণ শ্রেণী বিভাগ করা হয়েছে। এটা হলো ভৌগোলিক একটা শ্রেণী বিভাগ। ভৌগোলিক শ্রেণী বিভাগ হচ্ছে, এটা হচ্ছে সাধারণ শ্রেণী বিভাগ, ঠিক আছে। ভৌগোলিক, এই ভৌগোলিকের দুইটা ভাগ, একটা হচ্ছে তাপমাত্রার উপরে বেস করে আর একটা হচ্ছে আর্দ্রতার উপরে বেস করে। তাপমাত্রার উপর আর কিছু লিখছি না, এটার উপরে বেস করে দুইটা ভাগ আমরা পড়েছি। সেই ভাগটা কি, একটা হচ্ছে ক্রান্তীয় আর একটা মেরু। বায়ুপুঞ্জ কিন্তু আমি একটাতেও লিখছি না, ঠিক আছে। ক্রান্তীয়টাকে কি ট্রপিক্যাল, সেজন্য টি চিহ্ন দিব, মেরুটাকে আমরা পি চিহ্ন দিব, বুঝেছি। এখন আর্দ্রতার উপরে, আর্দ্রতা কোথায় কি বেশি, আর্দ্রতার উপর ভিত্তি করে আমরা দুই ভাগে ভাগ করেছি। আর্দ্রতা হচ্ছে যেটা মহাসাগরে, সেখানে আর্দ্রতা বেশি হবে, আর্দ্র হবে। আর যেখানে হচ্ছে তোমার স্থলভাগ, সেখানে আর্দ্রতা থাকবে না, কম থাকবে, উষ্ণ হবে, সেই শুষ্ক হবে, উষ্ণ ঠিক না, শুষ্ক হবে। তাহলে আর্দ্রতার উপর বেস করে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে মহাসাগরীয় আর একটা হচ্ছে মহাদেশীয়। মহাসাগরীয়টাকে এম দিয়ে, আর কারণ মেরিটাইম, আর মহাদেশীয় হচ্ছে কন্টিনেন্টাল, সি দিয়ে ভাগ করছি। তাহলে সংকেতগুলো আমরা বুঝতে পারছি তো। এখন এই চারটা থেকে কয়টা ভাগ হয় দেখো, এইটা একটা ভাগ দিয়ে আমরা কয়টা ভাগ করছি, তাহলে প্রান্তীয়র সাথে মহাসাগরীয় আসলো, এখানটায় হচ্ছে বায়ুপুঞ্জ লিখি। আর একটু দেখায়নি তাহলে সহজ হবে, বাকিটাও দেখায়নি। আর একটা হচ্ছে পরিবর্তনের উপর ভিত্তি, একটা হলো ভৌগোলিকের উপর ভিত্তি করে এই দুইটা ভাগ করেছি, এই দুইটা আর্দ্রতার দুইটা, তাই না। এখন পরিবর্তনের উপর ভাগ করেও কিন্তু, পরিবর্তনের উপর ভিত্তি করেও কিন্তু আমরা দুইটা ভাগ দেখাবো এরকম। একটা কিসের কি হলো, তাপগতি সম্বন্ধীয় একটা, বা তাপ পরিবর্তন সম্বন্ধীয়। সম্বন্ধীয় জায়গা নাই, সেজন্য আমি দিব না। আর এখানটাই হচ্ছে কি যান্ত্রিক পরিবর্তন। তাপ সম্বন্ধীয় হচ্ছে কি ধরনের হইতে পারে বলো তো। তাপ হচ্ছে শুষ্ক আর উষ্ণ, শীতল আর উষ্ণ। শীতল কুল, এটা কে দিয়ে, ছোট হাতের কে দিয়ে আমরা বুঝবো, আর উষ্ণ ওয়ার্ম ডাব্লিউ দিয়ে বুঝবো, ঠিক আছে, ঠিক আছে। আর যান্ত্রিকটাকে আমরা দুই ভাগে ভাগ করব, স্থিতিশীল আর একটা অস্থিতিশীল। স্ট্যাবলের ছোট হাতের এস দিয়ে, আনস্ট্যাবলের ছোট হাতের ইউ দিয়ে, বুঝলাম এবার। এখন আমরা এই যে চারটার উপর বেস করে ভাগ কয়টা হবে সেটা আমরা দেখব, ঠিক আছে। তাহলে হবে কি, এখন আমরা অরিজিনাল শ্রেণী বিভাগে আসবো, বায়ুপুঞ্জ, তাই না। এটার প্রথম দুইটা ভাগ কি তাহলে দেখাবো আমরা, পি দেখাবো, পোলার আর ট্রপিক্যাল, তাই না, টি, এই দুটো ভাগ। এই দুটো ভাগ থেকে কি হবে, মহাসাগরীয় হবে দুটো, মহাদেশীয় হবে দুটো। তাহলে এর দুটো, এখন আমাকে তো এটা মুছতে হবে। তোমাদের মনে আছে, মনে যেন থাকে যে তাপ পরিবর্তনকে দুইটা ভাগে ভাগ করেছি, যান্ত্রিককে দুইটা ভাগে ভাগ করেছি, ঠিক আছে, না মুছে কোনো উপায় নাই। পি এর সাথে কি হবে, দুটো হবে, একটা হবে মহাসাগরীয়, একটা হচ্ছে মহাদেশীয়। তাহলে কি হবে, এটা এম পি আর সি পি। অনুরূপভাবে টিকেও আমরা দুভাগে ভাগ করব, একটা হচ্ছে কি এম টি সি টি। তারপরে দেখো তাপমাত্রার উপর বেস করে কথা ছিল না, যে একটা কোল্ড আর একটা হচ্ছে ওয়ার্ম। তাহলে এইটারও আবার দুটো ভাগ হবে না, এম পি কে এম পি ডাব্লিউ। এটারও কি হবে, সিপি কে
সিপি ডাব্লিউ। তাহলে ভাগ হলো কত? 1 2 3 4 হয়ে গেল। এখানটায় অনুরূপভাবে আবার 4টা হবে। এমটি কে এমটি ডাব্লিউ, সিটি কে সিটি ডাব্লিউ। এখন মনে আছে না যে স্থিতিশীল এবং অস্থিতিশীল দুটো ভাগ ছিল? তাহলে এটা আমি মুছে দিই। এখন যদি প্রত্যেকটাকে আবার স্থিতিশীল অস্থিতিশীলে ভাগ করি তাহলে এর আবার দুটো ভাগ হবে। তাহলে এম পি কে এস এম পি কে ইউ। আবার এটার দুটো ভাগ হবে, এম পি কে না এম পি ডাব্লিউ ডাব্লিউ এস এম পি ডাব্লিউ ইউ, তাই না? তাহলে এটার থেকে হয়ে এই দুটোর থেকে হয়ে গেল আবার 4টা। এখানে অনুরূপভাবে 4টা, সিপি কে এস সিপি কে ডাব্লিউ, না ডাব্লিউ না, সিপি কে ইউ। এটারও দুটো ভাগ হয়ে যাবে, সিপি ডাব্লিউ ইউ সিপি ডাব্লিউ এস। এটারও হয়ে যাবে দুটো ভাগ, এম টি ডাব্লিউ ইউ এম টি ডাব্লিউ এস। এটারও হবে দুটো ভাগ, সিটি কে ইউ সিটি কে এস। এটারও হবে দুটো ভাগ, সিটি ডাব্লিউ এস সিটি ডাব্লিউ ইউ। তাহলে ভাগ হলো কয়টা দেখো? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। কোনটা বাদ গেল? 2 4 6 8 10। কোথায় কি বাদ গেল? ও, এই দুটো দেখানো হয় নাই। এখানটায় দুটো হবে, তাই না? কি এম টি কে এস এম টি এস ইউ, না কে ইউ। তাহলে হলো কত? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এই 16টা ভাগ হচ্ছে বায়ুপুঞ্জের। তো আমার মনে হয় যে একটু মনোযোগ দিয়ে যদি একটা দেখো, খুবই সহজ একটা বিষয়, আশা করি সবাই বুঝতে পারবে। আজকে এই পর্যন্ত, ভালো থেকো, আল্লাহ হাফেজ।